আরও একবার বসন্ত, চতুর্থ পর্ব। চিন্তায় মগ্ন ছিল প্রিয়ন্তী। তখনই অনুভব করল ঘাড়ের ওপর তপ্ত শ্বাস আছড়ে পড়ছে। হঠাৎ এমন অনুভূতি হওয়ায় বেশ ভয় পেয়ে যায় প্রিয়ন্তী। তাড়াতাড়ি পেছনে ফিরতেই প্রিয়ন্তীর মনে হলো একটা পাহাড়ের সাথে ধাক্কা খেল। মাথা তুলে দেখে তার সামনে আরাফাত দাঁড়িয়ে। কেবল গোসল করে বেরিয়েছে সে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। কালো একটা টি শার্ট পরেছে, সাথে ধূসর বর্ণের ট্রাউজার। আজ হয়তো থানায় যাবে না সে। সকাল সকাল বিয়ের ঝামেলায় থানায় বলে দিয়ে এসেছে আজ একটু ঝামেলার জন্য আসতে পারছে না। বাথরুম থেকে বেরিয়ে আরাফাত দেখল এক ধানে তার ছবি দেখে যাচ্ছে প্রিয়ন্তী। খানিকটা কৌতূহলও কাজ করল আরাফাতের। এই ছবিটার মাঝে কি এমন আছে যে প্রিয়ন্তী এক মনে ছবিটা দেখে যাচ্ছে? তাই পেছনে ঝুঁকে প্রিয়ন্তীকে দেখার চেষ্টা করছিল। তখনই প্রিয়ন্তী পেছনে ফিরে আর ধাক্কা খায়। নাকে হাত দিয়ে বিরক্তির স্বরে প্রিয়ন্তী বলে, এভাবে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়েছিলেন কেন? ভয় পেয়ে গেছিলাম পুরোই। তাই বুঝি? আপনি ভয়ও পান? আচ্ছা, আমি কি খুব হ্যান্ডসাম? কি? আপনি আর হ্যান্ডসাম? বাঁদরের মতো তো চেহারা। তাহলে এক ধ্যানে আমার ছবির দিকে তাকিয়েছিলেন কেন? কোথায়? আমি কতক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি জানেন? আপনি অপলক দৃষ্টিতে শুধু আমার ছবি দেখে যাচ্ছিলেন। কথাটা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায় প্রিয়ন্তী। অনেকটা চুরি করতে যেয়ে ধরা পড়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে তার। কিন্তু এটা আরাফাতকে বুঝতে দেওয়া যাবে না। তাই নিজেই সাফায়ে বলল, ফটোগ্রাফার ভালো, তাই ছবিটা ভালো হয়েছে। আমি তো ফটোগ্রাফারের ছবি দেখছিলাম। এখন সেটা আপনার ছবি হলে আমার কি করার? সরেন সরেন, আমার ডিউটি রয়েছে, আমি হাসপাতালে যাব। বলে চলে যেতে নিয়ে থেমে যায়। পেছন ফিরে ধীর কণ্ঠে বলে, আমার বাসায় যেতে হবে। সকালে হসপিটালের জন্যই বেরিয়েছিলাম, বাসায় কাউকেই জানানো হয়নি। জানি না তারা কিভাবে রিয়্যাক্ট করবেন। আচ্ছা, ভুল কি কিছু করেছি? প্রিয়ন্তীর মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। সে করুণ দৃষ্টিতে আরাফাতের দিকে তাকিয়ে রয়েছে। আরাফাত ধীর কণ্ঠে বলল, আমি তো আছি, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আরাফাতের সান্ত্বনা বাণীতে মনের কোথাও না কোথাও একটা সুপ্ত আশা জন্মায়। ঠোঁটের কোণায় মলিন হাসি ফুটে ওঠে। বিয়ের মতো সাংঘাতিক কাজটি করার পরও প্রিয়ন্তীর বেশ একটা চিন্তা হচ্ছে না। কারণ তার পাশে আরাফাত নামক একজন পুরুষ দাঁড়িয়েছে। রেসটির সময় খুব হাত কাঁপছিল প্রিয়ন্তীর। তখন আরাফাত একটা কথাই বলেছিল, আমার জীবনে বসন্ত আপনি, আমিও আপনার জীবনে বসন্ত হতে চাই। আরও একবার বসন্ত হয়ে আপনার জীবনে নিজের অস্তিত্ব গড়তে চাই। অনুমতি পেতে পারি কি? কথাটা বলে হাতটি বাড়িয়ে দিল আরাফাত। কেন যেন হাতটি ধরতে ইচ্ছে হলো প্রিয়র। হয়তো ক্ষণিকের ভালো লাগা, কিন্তু কিছু একটা আরাফাতের মাঝে আছে যা অনেকটা সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ যেমন সকল কালো মেঘের আবরণ সরিয়ে ঝলমলে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে, আরাফাতও খানিকটা তেমন প্রিয়ন্তীর জন্য। সে জানে না ভবিষ্যতে কি আছে। সে কেবল বর্তমানে থাকতে চায়, একটু সুখ কুড়াতে চায়। তাতে কি খুব ভুল হবে? ছাদের এক কোণায় সিগারেট হাতে দাঁড়িয়ে আছে আরাফাত। বিয়েটা তো করে ফেলেছে, কিন্তু এখনও যে একসাথে পথ চলা বাকি। প্রিয়ন্তী নামক মানুষটার অতীতের ছিটা কিছু তার জানা আছে, কিন্তু আসলে কি হয়েছিল, কেন তাকে সেই লোকটা ছেড়ে দিয়েছিল, কিছুই জানা নেই আরাফাতের। এর চেয়েও চিন্তার ব্যাপার হলো প্রিয়ন্তীর মনে নিজের জন্য জায়গাটা কিভাবে করবে সে। আজ যদি কখনো সেটা না করতে পারে। প্রিয়ন্তী একবার বলেছিল ইরফান তার জীবনের প্রথম পুরুষ। কথাটা ভাবতেই বুক ছ্যাঁত করে ওঠে আরাফাতের। প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা। জীবনে প্রথম জিনিসটা খুব ভয়ঙ্কর হয়,
সেটা অনেকটা খুব পুরনো অ্যালকোহলের মতো হয়। ধীরে ধীরে নেশা হয়, কিন্তু দীর্ঘস্থায়ী। হয়তো এই জন্যই প্রিয়ন্তীর প্রতি তার অনুভূতিগুলো কিছুতেই মনের কোণ থেকে বের করতে পারছিল না সে। চিন্তায় গভীর সাগরে ডুবেছিল আরাফাত। ঠিক তখনই আরশাদের কণ্ঠ তার কানে আসে। তুমি এত স্বার্থপর এটা আমার জানা ছিল না। আরশাদের কণ্ঠ কানে আসতেই পেছনে ফেরে আরাফাত। আরশাদের মুখটা শক্ত হয়ে আছে। আরাফাত কিছু বলার আগে আরশাদ ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি জানি বলেছিলে? বাসার অমতে বিয়ে করাটা কখনোই সলিউশন নয়। এখন তুমি কি করলে? না জানিয়ে ঠিকই বিয়ে করে ফেললে। তোমার সব রুলস কেবলমাত্র আমার জন্য। নিজের বেলায় সব সংবিধান পাল্টে যায়। আসলে কি বলো তো তুমি? একটা নিতান্তই স্বার্থপর পুরুষ। একটু রূপোর সাথে আমার কথাটা এগোতেই তুমি তাতেও একটা দেওয়াল টেনে দিলে। কেন ভাই, আমি কি তোমার পর? আমি তো ভাবতেই পারিনি তুমি তলে তলে টেম্পু চালক বের হবে। নিজের ভালোবাসা বেলায় 16 আনা বুঝে নিলে। আরশাদের রাগ যথাযথ, কারণ এতদিন আরাফাতই তাকে নানা রকম সিদ্ধান্ত নিতে বাধা দিয়েছে। আরশাদ যেমন ছেলে ঠিকই রূপন্তীকে বিয়ে করে নিয়ে আসত। আরাফাত তাকে কখনো শাসন করে, কখনো বুঝিয়ে দমিয়ে রেখেছে। তখন বড় ভাই বিধায় তার কথা মেনে চুপ করেছিল, কিন্তু আজ এতদিনে সুপ্ত ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো বের হচ্ছে। এই লাভায় পুড়তে তো তাকে হবেই। নিজেকে শান্ত রেখে আরশাদের অপবাদগুলো মাথা পেতে নিল আরাফাত। আরশাদের ক্ষোভের মাত্রা কমতে লাগলে ধীর স্বরে ঠান্ডা কণ্ঠে বলে, বলা শেষ? এবার কি আমি কিছু বলার অনুমতি পেতে পারি? কি বলবে তুমি? বলার মুখ আছে তোমার? মুখ তো আছেই বলার জন্য। তুই যদি তোর মুখ দিয়ে গার্বেজ বকতে পারিস, আমি পারি না? এটা ঠিক, হয়তো আমি প্রিয়ন্তীকে ভালোবাসি, তার প্রতি আমার একটা টান কাজ করে, কিন্তু আমি সে কারণে প্রিয়ন্তীকে বিয়ে করিনি। আর সবচেয়ে বড় কথা, প্রিয়ন্তী আমাকে ভালোবাসে না। আমাদের বিয়ের একটা উদ্দেশ্য, সেটা হলো তোদের বিয়ে। বুঝলাম না, আমি কি হিব্রু ভাষা বলছি? বাংলায় তো বললাম। আমরা বিয়ে করেছি যাতে তোদের বিয়েটায় কোনো ঝামেলা না হয়। বিয়ে করলে তুমি আর আমাদের বিয়ের বাহানা দিচ্ছ? এতটা মিথ্যেবাদী কবে থেকে হলে ভাই? তোর যেটা ভাবতে ইচ্ছে হয় সেটা ভাবতে পারিস, কিন্তু সত্যি এটাই, প্রিয়ন্তী আমাকে বিয়ে করতে রাজি হয়েছে যাতে রূপন্তী এবং তোর ব্যাপারটার কোনো হিল্লে হতে পারে। মা কখনোই রূপন্তীর সাথে কোনো সমস্যা ছিল না। সমস্যা একটাই ছিল, সেটা হলো প্রিয়ন্তীর ডিভোর্স। যদিও এতে প্রিয়ন্তীর কোনো দোষ নেই, তবুও মার কাছে সেই দোষী। মার সেই ভ্রান্ত ধারণাটা ভাঙার জন্যই এই বিয়ে। আমি জানি না আমাদের বিয়ের ভবিষ্যৎ কী, তবে আমি চাই তোদের ভবিষ্যৎটা সুখময় হোক। তাহলে তোমাদের বিয়েটা ভিত্তিহীন বলছো? আরশাদের প্রশ্নে চুপ মেরে যায় আরাফাত। খুবই যৌক্তিক প্রশ্ন করেছে সে। আসলেই কি তার এবং প্রিয়ন্তীর বিয়েটা ভিত্তিহীন? তা কেন হবে? কবুল বলে রেজিস্ট্রি করে বিয়ে করেছে সে, সেই বিয়ে কি ভিত্তিহীন হবে? কিন্তু প্রিয়ন্তী তো তাকে ভালোবাসে না। যদি কখনো ভালো না বাসে কি করবে সে? বুক থেকে অচিরেই দীর্ঘশ্বাস বের হলো আরাফাতের। ধীর কণ্ঠে বলে, ভিত্তিহীন কি আদেও জানি না, তবে চেষ্টা চালাচ্ছি যদি ভিত্তিটা গড়ে ওঠে। বিয়েটা ঢপের বিয়ে করিনি, ফুল রেজিস্ট্রি করে বিয়ে করেছি বলে কথা। ভালোবাসো প্রিয়ন্তী আপুকে? একটা অজানা মায়ায় জড়িয়ে গেছি। তাকে দেখলে মনের কোণায় ঠান্ডা বাতাস বয়ে যায়। মোট কথা, আমার ভালো থাকার খোরাক সে। এটা যদি ভালোবাসা হয় তবে তাই। বলেই সিগারেটে শুক টান দেয় আরাফাত। আরশাদ অবাক চোখে আরাফাতের দিকে তাকিয়ে আছে। কথাটা কি স্বাভাবিকভাবে বলে দিল আরাফাত। আরাফাত নামক মানুষটা সব সময় এমন। বাবা,
মারা যাবার পর থেকেই সে এমন, কখনো বিচলিত হয় না। আরাফাত যদি সত্যিই প্রিয়ন্তীকে ভালোবেসে থাকে, তবে প্রিয়ন্তীর সাথে তার অদূর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতেই তার ভেতরটা ভেঙে চুরে যাওয়ার কথা। কিন্তু এর মাঝেও সে অবিচলিতভাবে সিগারেট টেনে যাচ্ছে। এত অদ্ভুত কেন আরাফাত? এটা একটা গবেষণার বিষয়। আরশাদ ছোটবেলা থেকেই এই গবেষণা চালাচ্ছে, কিন্তু তাতেও কোনো উত্তর মেলেনি তার। চিন্তার ভাঁজে কপাল কুঞ্চিত হয়ে এসেছে আরশাদের। না, ভাবতে পারছে না সে। এখন শুধু আগামীর অপেক্ষা। দেখা যাক তার অদূর ভবিষ্যতে কি লেখা আছে। বিকেল 4টে। স্থান প্রিয়ন্তীর বাসা। পিনপতন নীরবতা বিরাজমান বাসার ঘরে। জাহানারা বেগম চুপটি মেরে বসে রয়েছেন। শিপন কি বলবে বুঝে উঠতে পারছে না। তার মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট, স্নেহার মুখে বিরক্তি। তার ননদিনীর কীর্তি তো শুরু এবং শেষ নেই। এক ননদিনী প্রেম নিয়ে ঘর রমরম হয়ে উঠেছে, এখন আরেক ননদিনী একেবারে বিয়ে করেই বাসায় এসেছে, তাও নিজের চেয়ে বয়সে ছোট একজন ছেলেকে। এতদিন নামি দামি ব্যবসায়ী ব্যাংকারদের বিয়ে এসেছে, কিন্তু তিনি সেই বিয়ে সুন্দর মতো ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন বিয়ে করেছে তো করেছে একটা পুলিশকে, যার চাকরি খুবই সামান্য, বয়সেও তার থেকে ছোট। বলিহারি যাই তার কাণ্ড জ্ঞানের। মানুষকে কি বলবে পরিবার, একটাবার ভাবার প্রয়োজন বোধও হয়নি তার। তুই পছন্দ করেছিস ভালো কথা, তা আগে বললেও বা কি হতো, একবারে বিয়ে করে হাজির হবার কি আছে? রূপন্তীর অঙ্ক মেলাতে পারছে না। তার বোন কোনো কারণ ব্যতীত এমন ধারা অবিবেচকের ন্যায় কাজ মোটেও করবে না। কি এমন দায় ঠেকেছিল যে এমন কাজটা করতে হলো? প্রিয়ন্তীর মাথা নিচু করে বসে রয়েছে, পাশে আরাফাতও বসে রয়েছে। প্রিয়ন্তী নানাবিধ প্রশ্নের সম্মুখীন হবে বা হচ্ছে এটা ভেবেই তার এখানে আসা। হাত দুটো একত্রিত করে পায়ের ওপর রেখে বাঁ পাটা নাড়াচ্ছে আরাফাত। কেন যেন বেশ নার্ভাস লাগছে। এটা শ্বশুরবাড়ি বলে কথা। শ্বশুরবাড়িতে জামাই হিসেবে এই প্রথম বসে রয়েছে, টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। এর মাঝেই জাহানারা বেগম ধীর কণ্ঠে বলে উঠলেন, হুট করে বিয়ে করার কারণটা কি? তাও না জানিয়ে? মেয়ের বিয়েতে উপস্থিত থাকার অধিকার সকল মা বাবারই আছে, আমাদের বললে কি হতো? আন্টি, আপনারা কেউ মেনে নিতেন না, এখন মেনে নেব তোমার মনে হয়? না, এখনও মানবেন বলে মনে হচ্ছে না। তবে এখন আমাদের বিয়েটা হয়ে গেছে, আগে জানলে হয়তো বিয়েটা করতে পারতাম না। আমার মাকে আমি চিনি, সে কোনো না কোনো ছুতোর ঠিক আটকে দিত, কিন্তু এখন কারোর কোনো কিছুই করার নেই, কারণ এখন আমি প্রিয়ন্তীকে ছাড়ব না। নির্বিকার ভঙ্গিমা কথাটা বলে দিল আরাফাত। জাহানারা বেগম ভ্রু কুঞ্চিত হয়ে আসলো। ছেলেটার মাঝে কোনো মেকি ভাব নেই। সেদিনও যা বলেছিল সবগুলো কথা ছিল সোজা সাপটা, আজও তাই। নিজেকে ভালো লাগাবার কোনো চেষ্টা তার মাঝে নেই। তবে শেষের কথাটায় জাহানারা বেগমের মনে দাগ কেটে গেছে। ছেলেটি তার মাকে ছাড়তে নারাজ। তার মার স্বভাব জানা সত্ত্বেও সে প্রিয়কে বিয়ে করেছে। তবে কি তার মেয়ের শীতার্থ জীর্ণ জীবনে বসন্তের ছোঁয়া লাগতে চলেছে? আরাফাত কি সত্যি পারবে বসন্ত হয়ে প্রিয়র রংহীন জীবনকে সাজাতে? একবার বিশ্বাস করতে দোষ কি? মুখের কোণায় হাসি টেনে হিনহিনে গলায় বললেন, আমার মেয়ের দোষের শেষ নেই। মানুষ তার জীবনে খুঁত ধরতে ধরতে ক্লান্ত, এর মাঝেও তুমি তাকে বিয়ে করেছ। আমি তোমাদের বিয়েতে আপত্তি করব না, তবে আমি তোমাদের বিয়ে মেনেও নেব না। যেদিন তোমার মা নিজে আমার বাসায় এসে আমার মেয়ের হাত চাইবে, সেদিন আমি
তোমাদের বিয়ে মেনে নেব। প্রিয়, তুমি তোমার জামা কাপড় নিয়ে যেতে পারো। আর একটা কথা, এবারের বিয়েটা আমরা জোর করে দিইনি, তুমি নিজে করেছো। একটু বুঝে শুনে সংসার করো। বলেই উঠে দাঁড়ালেন জাহানারা বেগম। নিজের মাকে এতটা বাঘিনী হতে কখনো দেখেনি প্রিয়, কারণ সব সময় ছেলে মেয়ের সামনে নরম হয়েই থাকতেন তিনি। কিন্তু আজ তার কথার কোনো জড়তা নেই, মুখে চিন্তা নেই, সে তার কথায় অবিচল। প্রিয়ন্তীকে কথাটা বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। শিপন কিংবা স্নেহাদের সাথে কথা বললেন না। প্রিয়ও কারুর সাথে কথা না বলেই ব্যাগ গুছিয়ে নিল। আরাফাত গেটে দাঁড়িয়েছিল। প্রিয় আসতেই হাত এগিয়ে দিল সে। ধীর কণ্ঠে বলল, চলুন মিসেস ইয়াসির আরাফাত। আরাফাতের কণ্ঠটা বসন্তের রাতে শীতল হাওয়ার ন্যায় প্রিয়র মনের ক্ষততে পরশ বুলিয়ে দিল। ঠোঁটের কোণে হাসি টেনে হাত বাড়িয়ে দিল প্রিয়। বাসায় ঢুকতেই আক্কেল গরম হয়ে গেল আরাফাতের। বাসায় তখন মানুষের অভাব নেই, মামা খালা মিলে একাকার অবস্থা। আরাফাতের বুঝতে বাকি রইল না তাদের কে ডেকে নিয়ে এসেছে। বসার ঘরে তার নানা বাড়ির পঙ্গপাল জড়ো হয়ে আছে। আরাফাতের জন্যই যেন তারা অপেক্ষা করছিলেন। প্রিয়ন্তী বাসায় ঢুকতেই সবার নজর তার দিকে ঘুরে যায়। এই পঙ্গপালের কিছু মানুষকে সেদিন নিজের বাসায় দেখেছিল প্রিয়ন্তী। আরাফাতের নানা বাড়ি যে মাশাআল্লাহ অনেক বড় সেটা বুঝতে বাকি রইল না প্রিয়র। মোটামুটি পুরো পাড়ার সমান লোক এসে হাজির হয়েছে। বাসায় আসতে আসতে আরাফাত তাকে নিজের সম্পর্কে হালকা ধারণা দিয়েছিল। রাফিজা বেগমের মোট 6 ভাই বোন, 2 ভাই এবং 4 বোন। মামারা মোটামুটি সামলানোর মতো, বিশেষ করে বড় মামা। কিন্তু খালারা এক একজন এক এক পিস, আর সবাই আশেপাশেই থাকে। এক ডাকে 4 বোন এক মাথা হয়ে যান। প্রিয়ন্তী শুকনো ঢোক গিলে বাসার ভেতর ঢুকলো। আরাফাতের খালারা এমনভাবে তার দিকে তাকিয়ে রইল যেন চিড়িয়াখানার কোনো অদ্ভুত জন্তু দেখছেন। আরাফাত তার বড় মামা আকরাম সাহেবের সামনে এসে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, মামা, তোমরা কখন এলে? আমাকে জানালে না যে? তুমিও তো জানাওনি ভাগনা, বিয়ে করে বউ নিয়ে এলে, কোথায় আমাকে তো জানালে না? হুট করে সিদ্ধান্ত কাউকে জানাতে পারিনি। আর এতে এত অবাক হবার কি আছে? বিয়েই তো করেছি, খুন তো নয়। তোমার ভাবনাটা এমন যেন আমরা সকালে উঠেই প্রতিদিন বিয়ে করি। তুমি যে ছেলে, বিয়ের কথা বললেই 10 হাত দূরে সরে যেতে, বিয়ে করে ফেললে কাউকে জানানো লেনা অবধি। তাও শুনি কি এমন হয়েছে যে হুট করে এই অদ্ভুত সিদ্ধান্ত নিতে হলো? সত্যি বলবো না মিথ্যা? চোখের চশমাটা মুছতে মুছতে প্রশ্নটা করল আরাফাত। আরাফাতের মুখের ভঙ্গিমা বেশ স্বাভাবিক। ভাবটা এমন যেন সকালে উঠে কাউকে না বলে বিয়ে করাটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা তার প্রতিদিনের কাজ। এতে এত অবাক হবার কি আছে? তার কোনো ভ্রুক্ষেপই নেই মানুষ কী চিন্তা করছে। আকরাম সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। গলা খাকড়ি দিয়ে আকরাম সাহেব বললেন, সত্যিটাই বলো, আমি প্রিয়ন্তীকে ভালোবাসি। মাকে বললে অহেতুক জি বাংলার ফাটা সিরিয়ালের মতো ঘ্যান ঘ্যান করত। প্রথমে ইমোশনাল ড্রামা করত, তারপর ব্ল্যাকমেল। এই কাজটা তখন করতে হতো, তাই সময় নষ্ট না করে একবারে বিয়ে করে চলে এলাম। এখন যা কান্নাকাটি করার করুক, আমার বউ তো আমার কাছেই থাকবে। কোনো ভুল করেছি? ভুল করলে বলতে পারো। আরাফাতের স্পষ্ট ভাষায় বক্তব্যটি শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলেন আকরাম সাহেব। নিজের বোনের স্বভাব তার ভালো করেই জানা আছে। প্রিয়ন্তী ডিভোর্সি জানার পর কখনোই সে তাদের বিয়েতে মত দিত না। আরাফাত সময় নষ্ট করে একেবারে বিয়ে করে এনেছে। আরাফাতের জায়গায় আকরাম হলেও একই কাজ করতেন। কথাটা ভাবতেই মনে মনে হেসে উঠলেন তিনি। প্রিয়ন্তী মেয়েটি খুবই
ঠোঁট কাটা স্বভাবের। তার বোনের সাথে তার টক্কর, দেখতে খুব একটা মন্দ লাগবে না। রাফিজা বেগম বুনো ওল তো প্রিয়ন্তী বাঘা তেঁতুল। আরাফাতের কথাটা শুনে তার বড় খালা রেহানা বেগম ক্ষুব্ধ গলায় বলে উঠলেন, দেখেছ আকরাম কতটা স্পর্ধা হয়েছে উচ্ছান্না পোলার? নাক টিপলে দুধ পড়ে পোলা, আবার চ্যাপটাং চ্যাটাং কথা বলে। বিয়া করবি ভালো কথা কর না, সুন্দর ছোট মেয়ে বিয়া কর। এমন ডিভোর্সি বুড়াধাড়ি মেয়ে বিয়া করার কোনো মানে হয়? আমার তো মনে হয় এই মেয়েটাই তাকে উস্কাচ্ছে। একদম ঠিক বলেছ বড় আপা, এই মেয়েরই দোষ। রেহানা বেগমের কথায় সায় দিল রাফিজা বেগমের ছোট বোন রাশেদা বেগম। প্রিয়ন্তী নিজেকে খুব কষ্ট করে আটকে রেখেছে। বিয়ের প্রথম সন্ধ্যায় খালা শাশুড়িদের সাথে ঝগড়া করাটা ভালো হবে না। ঝগড়া করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। তাই মুখ শক্ত করে তাদের কটু কথাগুলো হজম করছে প্রিয়ন্তী। তখন কানে আসলো আরাফাতের বজ্র কঠোর কণ্ঠ। আরাফাত রাগান্বিত কণ্ঠে বলে, আমি কি বাচ্চা ছেলে? আমি কি ফিডার খাই নাকি ক্লাস 3-তে পড়ি? একটা মেয়ে আমাকে কিভাবে উস্কাবে বড় খালা? আমি তাকে ভালোবাসি। বাংলা বাক্যটা বোধহয় আপনারকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আর আমি নিজে তাকে বিয়ে করেছি, এতে তার দোষ কিভাবে হলো খালা? নাক টিপলে দুধ পড়ে কথাটা আমার ক্ষেত্রে বলো না। আমি কোনো টিনেজার বাচ্চা নই। এই পরিবারকে কিন্তু আমিই চালাই। নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে ছোট বয়সে চাকরিতে ঢুকে গেছি যাতে মামাদের ওপর আমাকে চলতে না হয়। তাই এইসব কথা আমাকে বলো না। আর আমি তো তোমাকে আমার বিয়ে নিয়ে কমেন্ট করার অধিকার দেইনি। বউ দেখতে এসেছো, দেখো। নিজেদের বউদের মতো ট্রিট করো না। তোমার এই ব্যবহারের জন্যই তোমার নিজের ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। আমার মাটাকে আর উল্টোপাল্টা বুদ্ধি দিও না। তোমার মতো অবস্থা আমার মার হোক, আমি তা চাই না। প্রিয়ন্তী, ঘরে যান, ফ্রেশ হন, কালকে আপনার ডিউটি আছে বলে ভেতরে হাঁটা দেয় আরাফাত। রেহানা বেগম যেন ভাষা হারিয়ে ফেললেন, রাগে ফুঁসতে থাকেন। বাকি দুজন চুপ মেরে যায়। প্রিয়ন্তী অবাক দৃষ্টিতে আরাফাতের যাবার পানে তাকিয়ে থাকে। লোকটা তার হয়ে কথা বলেছে, এটা একটা অকল্পনীয় ব্যাপার। প্রিয়ন্তীর মনে হতে লাগলো এতটাও বিরক্তিকর নয় লোকটা। রাফিজা বেগম কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। আকরাম সাহেব নিজের ভাগ্নের এমন পরিবর্তনে বেশ অবাক হন। ছেলেটি কখনোই বদরাগী ছিল না। তার খালাদের উচ্চবাক্য করেছিল কি না সেটা মনে পড়ে না, অথচ আজ এই ছেলে তার বড় বোনকে পুরো চুপ করিয়ে দিয়েছে। কথায় আছে, শান্ত মানুষকে খেপাতে নেই। শান্ত মানুষ খেপলে খুব ভয়ঙ্কর রূপ নেয়। আরাফাতের ক্ষেত্রেও কথাটা পুরোপুরি যথাযথ। আরশাদ মিটিমিটি হাসছে। ভালোবাসা মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। আরাফাত তার উল্লেখযোগ্য উদাহরণ। কিন্তু এই ভালোবাসার সূত্রপাত ঠিক কবে থেকে? এই প্রশ্নের উত্তরটা হয়তো আরাফাতের নিজেরও জানা নেই। রাত 11টা। আজ পূর্ণিমা। থালার মতো বড় চাঁদ উঠেছে। এলাকার কারেন্টের কাজ চলছে, তাই ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে এলাকা। অন্ধকারে আকাশের চাঁদটি যেন আরও মুগ্ধকর লাগছে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে। সারাদিনের হাঁপ ধরানো গরমের পর এই রাতের শীতল হাওয়াটা খুব ভালো লাগে আরাফাতের। আজ বহুকাল পর ছাদে এসেছে সে। এই সময়টা সাধারণত বারান্দায় বসে সিগারেট ফোঁকায় সে। কিন্তু এখন রুমটা তার একার নয়, একজন জলজয়ন্ত মানুষ সেখানে বসবাস করবে। প্রিয়ন্তীর সিগারেটের গন্ধে বমি আসে, তাই ছাদে এসে বসা। আজ তাদের বাসর রাত। বাসর রাত ব্যাপারটা বেশ রোম্যান্টিক। বাসর রাতে জ্যোৎস্নার বিলাসে অনেক নজির রয়েছে। ব্যাপারটা ভেবে হেসে ওঠে আরাফাত। কিন্তু তাদের সম্পর্ক তো রোম্যান্সের ছিটাফোঁটাও নেই। সেখানে বাসর রাত শুধু নামে। যেদিন প্রিয়ন্তী তাকে মেনে নেবে তবেই হয়তো তাদের প্রকৃত বাসর হবে।
হাতে সিগারেটটা রেলিনে চেপে নিভিয়ে দেয় সে। আজ খুব গিটার বাজাতে ইচ্ছে হচ্ছে তার। গিটারটা অবশ্য ছাদের কুটুরেই রাখা। যা ভাবা তাই কাজ। গিটারটা এনে বসে আরাফাত। ঝিরঝিরি বাতাস বইছে, তার মধ্যে সুর তোলে সে। মধুমালতী ডাকে আয়, ফুল ও ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ও ফাগুনের এই খেলায়। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতী ডাকে আয়, চাপা বনে অলিশনে। আজ লুকোচুরি গো লুকোচুরি, আলোয় ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মনো চাহে যে ধরা দিতে, মনো চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়। চোখ বুজে গান গাইছিল আরাফাত। গানটি শেষ হতে ছাদে কারোর উপস্থিতি অনুভব করে সে। জ্যোৎস্না স্নিগ্ধ আলোতে কারোর ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। এত রাতে কারো ছাদে আসার কথা নয়। গিটার রেখে পেছনে ফিরলে দেখতে পায় প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকার এবং চাঁদের জ্যোৎস্নায় মিলেমিশে একাকার হয়ে আছে। এই আলো ছায়া মায়ার খেলায় নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ঢেউ খালানো চুলগুলো উড়ছে। প্রিয়ন্তী শ্যাম মুখখানা জ্যোৎস্না স্নিগ্ধ আলোতে আরও বেশ স্নিগ্ধ লাগছে। অপলক দৃষ্টিতে আরাফাত প্রিয়ন্তীকে দেখে যাচ্ছে। একটা সুপ্ত মাদকতা কাজ করছে মেয়েটার প্রতি। চোখে ঘোর লেগে আছে। সময়টা থেমে গেল খুব একটা মন্দ হতো না। আরাফাত নেশাগ্রস্ত চোখে দিকে চোখ পড়তেই বেশ অস্বস্তি বোধ হয় প্রিয়ন্তীর। রুমে দম বন্ধ লাগছিল। আজ রাতটা জ্যোৎস্না, তাই ছাদে আসা তার। ছাদে আসতেই আরাফাতের মাতাল করা কণ্ঠ কানে আসে। একটা ঘোরে ডুবে যায় প্রিয়ন্তী। কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে নিজেরও আজ অজানা। অস্বস্তিকর পরিবেশ কাটাতে গলা খাঁকড়ি দিয়ে বলে ওঠে, রাত কটা বাজে জানেন? যাবেন না রুমে? হুম, জ্যোৎস্না বিলাস করব। বসবেন পাশে? আমাকে বলছেন? না, আপনার পাশের পেতনিকে। এখানে কি আর কেউ আছে? স্বাভাবিক, আপনাকেই বলছি। আপনি কি সোজা করে কোনো কথার উত্তর দিতে পারেন না? আপনি সোজা করে কিছু কি বুঝেন না? উফ! বিরক্ত হয়ে ধপ করে পাশে বসে প্রিয়ন্তী। আরাফাত নামক লোকটার সাথে তর্কে মোটেও পেরে ওঠে না প্রিয়ন্তী। বেশ বিরক্ত লাগে তার এই লোকটাকে। শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করবে। ভাবা যায় এই লোকটা নাকি তার হাজবেন্ড এখন। হাজবেন্ড কথাটা ভাবতেই হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যায় প্রিয়ন্তীর। হ্যাঁ, আরাফাত তার হাজবেন্ড। আজ আজ রাত তাদের বাসর রাত। প্রিয়ন্তীর খুব ইচ্ছে ছিল তার বরের সাথে কোনো এক জ্যোৎস্নায় স্নিগ্ধ রাতে জ্যোৎস্না বিলাস করবে, সুখ দুঃখের গল্প করবে, তার কাঁধে মাথা রেখে নিরিবিলি বসে থাকবে এমন কোনো রাতে। কিন্তু ইরফানের কখনোই সেই সময়টা হয়নি। আর তার পেশাও তাকে এমন রাত কাটাতে সহায়তা করেনি। অথচ আজ আরাফাতের সাথে এমন একটা রাত কাটাচ্ছে সে। বাসর রাতে জ্যোৎস্না বিলাস করছে তারা। আচ্ছা, আরাফাত কি তাকে বুঝবে? তার ইচ্ছেগুলো তার উপর ইম্যাচুয়ারে ট্যাগ লাগিয়ে দেবে না তো? একটা গান ধরুন তো। নির্লিপ্ত কণ্ঠে প্রশ্নটি করে ওঠে আরাফাত। আরাফাতের প্রশ্নটি শুনে ভাবনার জল ঢেলে বের হয় প্রিয়ন্তী। মুচকি হাসি টেনে বলে, আমি গান গাইতে পারি না। ইভেন আমি কিছুই পারি না। আমি একটা চাল কুমড়া। পারা লাগবে না। আমিও কি টানছেন নাকি? ধরুন না একটা গান, আমি তো শুনবো। আরাফাতের কণ্ঠে এক অজানা মায়া রয়েছে, যা ধীরে ধীরে প্রিয়ন্তীকে গ্রাস করছে, অনেকটা স্লো পয়জনের মতো। ঠোঁটের হাসি টেনে গান ধরে প্রিয়ন্তী। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি
পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মিহি মিহি, আর বেঁধে রেখো না তরি, বাতাস বহে মিরি মিরি, আর বেঁধে রেখো না তরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। প্রিয়ন্তীর গানে হয়তো সুর তাল লয়ের অভাব রয়েছে, কিন্তু এক অজানা নেশা রয়েছে তার কণ্ঠে। মনে কালকোঠরে লুকায়িত কষ্টগুলো যেন কণ্ঠে এসে জমা হয়েছে। আরাফাত যেন তার নিজের মধ্যে নেই, মন্ত্রমুগ্ধের মতো প্রিয়ন্তীর গান শুনছে সে। প্রিয়ন্তীর কষ্টগুলো তার অন্তর দিয়ে অনুভব করতে পারছে। প্রিয়ন্তীর বেদনাদায়ক অতীতের ছাপ তার বর্তমানকে এলোমেলো করে রেখেছে। আচ্ছা, আরাফাত কি পারবে না এই কষ্টগুলোকে ভাগ করে নিতে? যে অগ্নি তার অন্তরে প্রতিনিয়ত দাউ দাউ করে জ্বলছে, সেই অগ্নিকে ভালোবাসার শীতলতা দিয়ে কি নিভিয়ে দিতে পারবে না আরাফাত? পারবে না একটা নতুন সম্পর্কের সূচনা করতে, যেখানে শুধু তারাই থাকবে, থাকবে না কোনো ক্ষতবিক্ষত অতীত? এমন কি হতে পারে না? প্রিয়ন্তীর চুলগুলো বারবার কপাল ঢেকে দিচ্ছে। মনের অজান্তেই আরাফাতের হাত চলে যায় তার চুলে, আলতো করে চুলগুলো সরিয়ে দেয় সে। আরাফাতের এমন কাজে অবাক নয়নে তাকায় প্রিয়ন্তী। আরাফাতের চোখ যেন অন্য কিছু বলছে। এই চোখের অথৈ সাগরে যে কোনো নারীকে ডুবিয়ে দিতে সক্ষম। রাতের নিস্তব্ধতায় একে অপরের দিকে তাকিয়ে রয়েছে তারা। কারোর মুখে কোনো কথা নেই, শুধু চোখের ভাষায় যেন কাব্য রচনা হচ্ছে। মুচকি হাসি দিয়ে আরাফাত বলে, মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। প্রিয়ন্তী অপলক দৃষ্টিতে আরাফাতের দিকে তাকিয়ে আছে। লোকটা এভাবে প্রেম নিবেদন করবে কখনো কল্পনাও করেনি সে। বাতাসে মাদকতা কাজ করছে, আজ প্রকৃতিও যেন তাদের সাথে উন্মাদ হয়ে রয়েছে। নিস্তব্ধ রাতের শীতল হাওয়ায় যেন যে কেউ মাতাল হয়ে যাবে। প্রিয়ন্তী কিছু বলার আগে আরাফাত তার সম্মুখে চলে আসে। আরাফাতের এরূপ আচরণে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে প্রিয়ন্তীর। কোনো পুরুষ তার এতটা কাছে এই 4 বছরেও আসেনি। আরাফাতের উষ্ণ নিঃশ্বাস তার মুখমণ্ডলে আছড়ে পড়ছে, গায়ে কাটা দিচ্ছে, শির দ্বারা বেয়ে শীতল রক্ত প্রবাহ হয়ে যাচ্ছে। আরাফাতের দৃষ্টি তখন প্রিয়ন্তীর ঠোঁটের ঠিক নিচে গাঢ় কালো নজর টিকাটার দিকে। মাদকতা যে রাতের নিস্তব্ধতার সাথে বেড়েই চলেছে। রাতের গাঢ়ত্ব বাড়ছে। ছাদের এক কোণায় রাফিজা বেগমের নিজে হাতে বাগান করা, সেখানে গোলাপ গাঁদা সহ নানা ফুলের গাছ সারিবদ্ধ করে রাখা। ফুলের গন্ধে মম করছে ছাদ। প্রিয়ন্তীর মস্তিষ্ক শূন্য, সে যেন বরফের দলার ন্যায় জমে গিয়েছে। কি করবে বুঝে উঠতে পারছে না। আরাফাত তার ঠোঁটজোড়ার দিকে অগ্রসর হতে লাগলো। আবেশে চোখ বুজে নেয় প্রিয়ন্তী। হৃদস্পন্দন যেন বেড়েই চলেছে। উত্তেজনায় মাথা শূন্য হয়ে আসছে। প্রিয়ন্তী খামচে তার শাড়ির আঁচল ধরে রইল। অনেকক্ষণ কিছু অনুভব না হলে চোখ খুলে তাকায় সে। দেখতে পায় আরাফাত হেসেই চলেছে। কণ্ঠে দুষ্টুমির ছাপ রেখে আরাফাত বলল, কি ভেবেছিলেন আমি কিছু করব? মোটেই না, আমতা আমতা করে উত্তর দিল প্রিয়ন্তী। তার শ্যাম গালজোড়া টমেটোর ন্যায় লাল হয়ে গেছে। হাসতে হাসতে আরাফাত বলল, তবে চোখ বুজে নিলেন কেন? প্রিয়ন্তী কি উত্তর দেবে তা জানা নেই। নিজের উপর রাগ হচ্ছে, ইচ্ছে করছে দুখানা গালি দিয়ে
বসিয়ে দিতে, কিন্তু নিজেকে নিজে গালি দিয়েও কী লাভ? একটা অকওয়ার্ড সিচুয়েশনে সে পড়েছে। আরাফাত চোখে চোখ রাখতেও লজ্জা লাগছে তার। ছুটে পালিয়ে গেলে হয়তো মন্দ হতো না। আচ্ছা, 2তলার ছাদ থেকে লাফ দিলে কি হাত পা ভাঙে? ভাঙতেই পারে। শাড়ি পরে ছুটে সিঁড়ি দিয়ে নামাটাও সম্ভব নয়। পায়ে বিঁধে উল্টে পড়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বেশ জোর গলায় বলল, হুট করে এমন কাজে যে কেউ ভ্যাবাচাকা খেয়ে যাবে। আমিও তার থেকে আলাদা নই। ভয় পাবেন না। আপনার সম্মতি ছাড়া আমি আপনার কাছে আসব না। বিয়ে হয়েছে মানে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করার লাইসেন্স পেয়ে গেছি এমনটা নয়। আমি অন্তত মনে করি না। আপনি সময় নিন। আমার কাছে আমৃত্যু সময় আছে। যদি সেই সময়ের মাঝেও আমি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আর কি? মরে গেলে কোনো বাধার মাঝে আপনাকে থাকতে হবে না। তখন আপনি মুক্ত। আমার জীবনে বসন্ত ফুরিয়ে গেছে। সেই বসন্ত কি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব? আজ 14ই চৈত্র। কিছুদিন পর বসন্তের অবসান ঘটবে। তাই বলে কি প্রকৃতিতে আর বসন্ত আসবে না? প্রকৃতিতে বসন্ত আসতে পারলে আপনার জীবনে কেন আসবে না? মানুষের জীবন কখনোই থেমে থাকে না প্রিয়ন্তী। হয়তো সেই পুরুষটি আপনার জীবনের প্রথম পুরুষ ছিল। হয়তো তার প্রতি আপনার হৃদয়ে এখনো সুপ্ত অনুভূতি আছে, কিন্তু তাই বলে আপনার জীবনটা থেমে কখনোই থাকবে না। প্রিয়ন্তী, আমি আপনার জন্য সমাজের সাথে লড়তে পারবো, শুধু আপনার সাথে আমি লড়তে পারবো না। আপনার সাথে লড়াইটা আপনাকেই করতে হবে। আমি শুধু আপনাকে ভালোবাসতে পারবো। আমি ভয় পাই 5 বছরের সম্পর্কের পর কেউ যদি আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে না, অন্য কোনো নারীকে নিজের আলিঙ্গনে নিতে পারে, আপনিও তেমনটি করবেন না, তার কি কোনো গ্যারেন্টি আছে? এমন হতেই পারে আগামী দিনে আপনার কোনো যুবতীকে ভালো লেগে গেল। আমি তো কোনো যুবতীও না। আমার জীবনের প্রথম নারী আপনি। কথাটা মানে হয়তো আপনি এখন বোঝেননি। অন্য কোনো নারীকে আমার ভালো লাগবে না, কারণ আমার হৃদয় এক নারীরই বিচরণ। সেখানে অন্য কেউ কখনোই আসবে না। আর আমি কমিটমেন্টে বিশ্বাসী। আমি আপনার প্রতি কমিটেড। একবার ট্রাই করে দেখতে পারেন। অকপটে কথাগুলো বলে দিল আরাফাত। অবাক নয়নে প্রিয়ন্তী তার দিকে তাকিয়ে রয়েছে। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। আরাফাতের চোখ প্রমাণ দিচ্ছে সে তার কথাগুলোর সত্যতা। অবাধ্য মনটা আবারও এই চোখ জোড়াকে বিশ্বাস করতে চাইছে, কিন্তু মস্তিষ্ক হরতাল করছে। প্রিয়ন্তী কিছু বলার আগেই আরশাদের ভারী গলার ডাক কানে আসে। আরশাদ জরুরি গলায় আরাফাতকে ডেকে যাচ্ছে। আরাফাত সময় নষ্ট না করে ছুটে নিচে গেল। প্রিয়ন্তীও পিছু পিছু ছুট লাগালো। আরশাদ তখন রাফিজা বেগমের রুমে দাঁড়িয়ে রয়েছে। রীতিমতো চিন্তায় তার অবস্থা নাজেহাল। রাফিজা বেগম বুকে হাত দিয়ে ছটফট করছেন। তার এমন অবস্থা থেকে প্রিয়ন্তী ছুটে যায় তার কাছে। উদ্বিগ্ন কণ্ঠে বলে, আন্টি, কোথায় পেন হচ্ছে? ব্যথা করছে? ব্যথা করছে? কোথায় ব্যথা করছে একটু বলুন। বুকে, বুকে। রাফিজা বেগম ব্যথায় চিৎকার করছেন। রাফিজা বেগমের মুখ নীল হয়ে আসছে। প্রিয়ন্তী হাতে কোনো যন্ত্রও নেই। কি করবে বুঝে উঠতে পারছে না। আরাফাত ঠায় দাঁড়িয়ে আছে। রাফিজা বেগম খুব শক্তপোক্ত মহিলা। আজ পর্যন্ত জ্বরে ভুগতে তাকে দেখেননি আরাফাত। তার কাছে মনে হতো মা যেন ওয়ান্ডার ওম্যান, তার কিছুই হয় না। অথচ আজ তার মাকে এভাবে ছটফট করতে দেখে যেন জমে গেছে সে। প্রিয়ন্তী কখন থেকে ডেকেই যাচ্ছে, কিন্তু তার কানে যেন কোনো কথাই ঢুকছে না। আরাফাতের সাড়া না পেয়ে আরশাদের উদ্দেশ্যে প্রিয়ন্তী বলে, আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে আন্টিকে। এখনই আমার কাছে কিছুই নেই যে আমি ট্রিটমেন্ট করব। মার কি হয়েছে ভাবি? বুঝতে পারছি না, তবে হার্টের সমস্যা হতে পারে। কিন্তু মার হার্টের প্রবলেম তো আগে ছিল না। আরশাদ, কথা বলার সময় এখন না। তোমার ভাই ফ্রিজ হয়ে আছে।
আমাদের দ্রুত কাজ করতে হবে, ফাস্ট। প্রিয়ন্তীর কথা শুনে আরশাদ বাইরে চলে যায় যানবাহনের খোঁজে। রাত এখন 1:30টার কাছাকাছি। কোনো যানবাহন আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মোটর সাইকেলে করে নিয়ে যাওয়াটা হয়তো ভালো হবে না। এদিকে প্রিয়ন্তী আরাফাতের কাছে এসে হাত ধরে ঝাঁকিয়ে দেয় তাকে। আরাফাত, আরাফাত, শুনছেন? প্রিয়ন্তীর ঝাঁকুনিতে আরাফাতে সম্বিত ফিরে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে প্রিয়ন্তীর মুখের দিকে তাকিয়ে বলে, মা ঠিক হয়ে যাবে তো? ইনশাল্লাহ। দাঁড়িয়ে থাকার সময় নয় এখন আরাফাত, চলুন। আরাফাত মোবাইলটা বের করে থানায় একটা ফোন লাগায়। কনস্টেবল শামীম দ্রুত গাড়ি নিয়ে এসে হাজির হন। পাঁজা কোলে করে রাফিজা বেগমকে বাসা থেকে নামায় আরাফাত। গাড়িতে উঠে বসে, প্রিয়ন্তীর কোলে মাথা রেখে শুইয়ে দেয় রাফিজা বেগমকে। প্রিয়ন্তী তাকে সাহস দেওয়ার জন্য বলতে থাকে, আন্টি, আরেকটু সময়, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। এএস হসপিটাল আরাফাতের বাসা থেকে 20 মিনিট দূরত্বে অবস্থিত, কিন্তু আজ এই 20 মিনিট যেন পৃথিবীর সবচেয়ে লম্বা 20 মিনিট লাগছে তার কাছে। মাতৃত্বের ছায়া তার জন্য অনেক কিছু, তার বাবা মা সব কিছুই এই খাটাস মহিলাটি। এই মহিলাটি তার কাছে বাড়ির ছাদের মতো। মহিলাটির কিছু হলে দুনিয়ায় শেষ হয়ে যাবে তার। মাথার উপর অনাথের লেভেলটা পার্মানেন্ট হয়ে যাবে। বাবা যখন মারা যায় তখন আরাফাতের বয়স 10। এই মা একা হাতে তাকে এত বড় করেছেন। এই মা না থাকলে তার দুনিয়াটাই অন্ধকার হয়ে যাবে। তখন ক্লান্ত শরীরে কার কোলে মাথা রাখবে সে? কাকে বলবে, মা, আমার ইউনিফর্ম ধুয়ে দাও? আচ্ছা, সে কি ছেলে হিসেবে খুব নালায়েক? সকালবেলা আজ জীবনে প্রথম তার কথার বিরুদ্ধে কাজ করেছে। সেটার শাস্তি কি পাচ্ছে? এদিকে আরশাদ হাতে হাত ঘষছে। খুব অপরাধী লাগছে নিজেকে। এই বিয়ে নিয়ে মার সাথে কত দুর্ব্যবহার না করেছে সে, কিন্তু আজ মাকে এই অবস্থায় দেখে যেন দুনিয়াটা অন্ধকার লাগছে। মার কিছু হবে না তো? এই পথ যেন শেষ হবার নামই নিচ্ছে না। গাড়ি চলছে, গন্তব্য এএস হসপিটাল। রাত 3টা। সিসিইউতে ভর্তি করা হয়েছে রাফিজা বেগমকে। ঔষধ, ইঞ্জেকশন এবং ঘুমের ঔষধ খাইয়ে ব্যথার প্রশমন করা হয়েছে। প্রিয়ন্তীর ডিউটি। ডাক্তারকে কিছু জিজ্ঞেস করলে তিনি বলেন, ওনার ইসিজি নর্মাল, কাল সকালে কিছু টেস্ট করব। এটা কি হার্ট অ্যাটাক ছিল নাকি সেটা টেস্টের পরই বোঝা যাবে। তবে আমার মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাকই ছিল। ওনার তেমন হিস্ট্রি নেই বলে কখনো হবে না এমন তো কোনো কথা নেই। সিসিইউতে অ্যাডমিট থাকুক, কালকে টেস্টের রিপোর্ট আসলে আমি তোমাকে ইনফর্ম করে দেব। আমি আজ থাকি তাহলে? না না প্রিয়ন্তী, তুমি চলে যাও, আমরা আছি তো। বাই দ্য ওয়ে, উনি কি হন তোমার? আমার মাদার ইন ল। তুমি বিয়ে করেছো? কবে? মাদার ইন ল কথাটা কিছু না ভেবেই বলে দিয়েছে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর কথার পিঠে প্রশ্ন করে মেয়েটি। মেয়েটি প্রিয়ন্তীর কলিগ। প্রিয়ন্তী ওয়ার্ডের ডিউটিতে থাকে আর মেয়েটি সিসিইউতে। প্রিয়ন্তী বেশ ইতস্তত বোধ করছে। কি উত্তর দেবে সে? বিয়েটা হুট করেই হয়েছে। সে চাচ্ছিল না হাসপাতালে কথাটা ছড়াক। আমতা আমতা করে বলে, বেশি দিন হয়নি, ঘরোয়াভাবেই হয়েছে তো। কংগ্র্যাচুলেশন, থ্যাঙ্কস। ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে বের হতেই আরাফাত ছুটে আসে তার কাছে। উদ্বিগ্ন কণ্ঠে বলে, মা কেমন আছে? ঘুমাচ্ছেন? কি হয়েছিল হুট করে এত ব্যথা? বুঝতে পারছি না। ইসিজি নর্মাল, এখন কাল কিছু টেস্ট হবে, তবে হয়তো আন্টির হার্টের কোনো সমস্যা হয়েছে। আই অ্যাম নট শিওর, নাও হতে পারে। আরাফাতের চোখ ছলছল করছে, পা যেন অবশ লাগছে। প্রিয়ন্তী তার হাত ধরে ধীর কণ্ঠে বলে, ধৈর্য রাখুন, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আন্টি ঠিক হয়ে যাবেন। আল্লাহ রোগ দিয়েছেন, তার নিস্তারও দিয়েছেন। ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না। আন্টি এবং আরশাদের জন্য ভেঙে পড়বেন না। আপনি তাদের জন্য সেই খড়কুটো যাকে আঁকড়ে ধরে তারা আছে। প্রিয়ন্তীর কথায় একটু সাহসের আলো উদয় হয় মনে। চোখ মুছে নেয় আরাফাত। লোকটার এমন মুখ দেখতে একবারেই রাজি নয় প্রিয়ন্তী।
আরাফাতের মুখে সবথেকে আকর্ষণীয় ব্যাপারটা হলো তার স্বচ্ছ হাসি। কোনো পুরুষ এত সুন্দর করে হাসতে পারে এটা যেন তার এই জীবনে জানা ছিল না। এই হাসিতে কোনো কলুষতা নেই। আজ সেই হাসিটা ম্লান হয়ে রয়েছে। দুশ্চিন্তার ভাঁজে হাসি যেন কোনো অজানায় হারিয়ে গিয়েছে। এটাই বাস্তবতা, চিরন্তন সত্যি। সকাল ৯টা। সিসিইউতে মোটামুটি তুলকালাম অবস্থা। রাফিজা বেগম মোটেই থাকবেন না এই হসপিটালে। হসপিটাল শুনলেই তার গা গুলোয়। রক্তের পরীক্ষা করতেও হাসপাতালে আসতে চান না সে। অথচ এইখানে এই নিয়ে ২ দিন হয়ে গিয়েছে তিনি রয়েছেন। ছাড় পাবার নাম নেই। তার দৃঢ় বিশ্বাস এটা প্রিয়ন্তীর চাল। সে ইচ্ছে করেই তাকে এই কারাগারে রেখে দিয়েছে। তাই ছাড়া পাবার উপায় একটাই, সবাইকে জ্বালিয়ে অতিষ্ঠ করা। এদিকে ডিউটিরত ডাক্তার অতিষ্ঠ হয়ে প্রিয়ন্তীকে ফোন লাগায়। ডিউটিতে ডাক্তারের ফোনে ছুটে আসে প্রিয়ন্তী। প্রিয়ন্তী আসতেই হিনহিনে কণ্ঠে বলে ওঠেন রাফিজা বেগম, এই মেয়ে, এতক্ষণে আসার সময় হলো? আন্টি, কি হয়েছে? ওদের বলো আমাকে ছেড়ে দিতে। ওরা কি আপনাকে ধরে রেখেছে? আজীব তো, আমি বাসায় যাব। আন্টি, আপনি সুস্থ হয়ে গেলে আপনাকে রিলিজ দিয়ে দেবে। এই মেয়ে, আমি কি অসুস্থ নাকি? আমাকে এই রোগাটে মানুষদের মাঝে রেখে দিয়েছ? আমি এখনই বাসায় যাব। আমার বাবুরা না জানি কি খাচ্ছে এই ২ দিনে, কে জানে। ওরা কি কচি খোকা নাকি? বড় বড় ধামড়া ছেলে, ওদের নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এই মেয়ে, তুমি কি বেশি বোঝো নাকি? ওরা আমার রান্না বাদে খায় না। আমাকে তুমি এখনই রিলিজ দাও, নয়তো তোমার নামে আমি কেস করব। শাশুড়ি মা নির্যাতন কেস। তুমি একটা দজ্জাল। আপনার যা খুশি করুন, পরশু আগে আপনার রিলিজ হবে না। এটা কি মামদাবাজি নাকি? যদি সেটা মনে করুন তবে তাই। এই সালেহা, ঘুমের ওষুধ দাও তো ওনাকে। আর আপনি আর একবার যদি কাউকে জ্বালিয়েছেন, আমি আরও একটা এক্সট্রা আপনাকে এখানে আটকে রাখব আর আপনার বাসার কবজা করে নেব, বুঝলেন? সাবধান। প্রিয়ন্তীর ধমকের স্বরে বলা কথাগুলো তড়িতের মতো কাজ করল। রাফিজা বেগম আর একটা কথাও বললেন না। সব চোটপাট যেন ফুস হয়ে গেল। সিসিইউ এর কেবিন থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রিয়ন্তী। মার বয়সী মহিলাকে ব্ল্যাকমেল করা লাগছে, সেও অপরাগ। টেস্টের রিপোর্টগুলো ততটাও ভালো নয় রাফিজা বেগমের। কনসালটেন্ট ডাক্তার এনজিওগ্রাম করাতে চেয়েছেন। তিনি কাল সেই সময়টা দিয়েছেন। তাই তাকে সিসিইউতে অ্যাডমিট রাখা। কিন্তু সে তো বুঝতেই চায় না। মাথাটা প্রচণ্ড ধরে গিয়েছে রাফিজা বেগমের সাথে ঝগড়া করে। আরাফাতই পারে তাকে ঠান্ডা করতে। একটু পর সে আসবে ভিজিটিংয়ের জন্য। তখন যদি তাকে একটু বোঝানো যায়। চিন্তা করতে করতে লিফটে কল করে প্রিয়ন্তী ওয়ার্ডে যাবে বলে। লিফট 11তম ফ্লোরে এসে খুলে যায়। লিফট খুলতেই প্রিয়ন্তী পা জোড়া বরফ হয়ে যায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লিফট থেকে তখন চলবে।